প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সেশন শুরু হয়ে গেছে 2025 সেশন। ক্লাস 10 সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, আর আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। আমরা আগেও বলেছি যে আমরা অ্যাপের মাধ্যমে পড়াই, তাই আমাদের অ্যাপটি অবশ্যই ডাউনলোড করবে। আমাদের অ্যাপে ডাউনলোড করার দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা যদি ট্যাপ করো তাহলে কিন্তু আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আমাদের গুগল প্লে স্টোরে তোমরা যদি টাইপ করো পাই এডুকেশন, তাহলে কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এবং এই ধরনের সব ভিডিও কিন্তু আজ থেকে দেখতে পাবে। আমাদের এখন শুরু হচ্ছে ক্লাস 10 কোর্স, এটাকে আমরা কোর্স বলি। এই কোর্সের মধ্যে কী কী থাকবে সেটা বলে নিই। এই কোর্সের মধ্যে আমাদের থাকবে রেকর্ডেড ভিডিওস, রেকর্ডেড অর্থাৎ এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু রেকর্ডেড ভিডিওস, আমরা ভিডিও করে রেখেছি এবং সেটাকে তোমরা দেখতে পারবে যে কোনো সময়। লাইভ ভিডিওস, লাইভ লাইভ ভিডিও কি হয়? লাইভ ভিডিওস হয় যে আমরা লাইভ ক্লাস নিই। লাইভ ক্লাস যখন নেব তখন তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। তার জন্য আমাদের এই অ্যাপ পাই এডুকেশনটি কিন্তু ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে যেটা আমাদের সবথেকে প্রথম যে চ্যাপ্টার ক্লাস বা পড়ানো হবে সেটা হবে পরিবেশের জন্য ভাবনা, কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট কি? পরিবেশ। তাহলে এই পরিবেশ নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এক একটা চ্যাপ্টার প্রতিদিন কিন্তু আমরা শেষ করব, এবং তার সঙ্গে শুধু তাই নয়, আমরা কিন্তু প্রতিদিন শুধু ক্লাস 10 নয়, ক্লাস 10, 9 এবং 8 এই তিনটে ক্লাসে প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করব। আমাদের দুই ধরনের ভিডিও হয়, রেকর্ডেড ভিডিওস অ্যান্ড লাইভ ভিডিওস। লাইভ মানে আমি তোমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হবে, কিন্তু সেটা হবে কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে। তাহলে সবথেকে প্রথম কাজ হচ্ছে পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করতে হবে আজকেই। অ্যাপ লিঙ্ক দেওয়া থাকলো, প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস 10-এর ক্লাস নেব, এবং প্রতিদিন আমরা কিন্তু এইভাবে ক্লাস নিয়ে প্রতিদিন, আমরা আগেও বলেছি প্রতিদিন আমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস হবে। তার মধ্যে আমাদের কি হবে সেটাও আরেকবার বলে নিই। ক্লাস 10-এর জন্য সবথেকে প্রথমে রেকর্ডেড ভিডিওস, লাইভ ভিডিওসের মধ্যে কী থাকবে? নাম্বার 1, থিওরি ক্লাস থাকবে সবথেকে প্রথম। 2 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে, প্র্যাকটিক্যাল। 3 নম্বর হচ্ছে অনলাইন টেস্ট হবে, এগুলো কিন্তু আমরা সব নেব, অনলাইন টেস্ট। 4র্থ নম্বর হচ্ছে যে আমাদের শর্ট অ্যান্সার আলোচনা করা হবে। 5 নম্বর হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার আলোচনা করা হবে। 6 নম্বর হচ্ছে লং অ্যান্সার আলোচনা করা হবে। তাহলে আমাদের এতগুলো জিনিস আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা করব। তাই ক্লাস 10-এ আমাদের যে সবথেকে প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। তাহলে এই পরিবেশের জন্য ভাবনা আমাদের যদি জানতে হয়, তাহলে কয়েকটা বিষয় আমাদের খুব ভালোভাবে জানতে হবে, তাহলে কিন্তু আমরা এইগুলো ভালো করে করতে পারবো। আমরা আগেও বলেছি যে প্রতিদিন আমাদের ভিডিও থাকবে, এবং প্রতিদিন আমরা ক্লাস নেব থিওরি, প্র্যাকটিক্যাল, অনলাইন টেস্ট, শর্ট অ্যান্সার, ভেরি শর্ট অ্যান্সার, লং অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে যেটা আমাদের পড়ানো হবে সেটা হবে পরিবেশের জন্য ভাবনা। ঠিক আছে, পরিবেশের জন্য ভাবনা আমাদের কি জানতে হয় সেটা আগে জানতে হবে। আমরা পড়ছি কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট। কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা। আমাদের কি হয়? আমাদের প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে ভৌতবিজ্ঞান ও পরিবেশ, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। তাহলে আজকে আমাদের শুরু করছি চ্যাপ্টার 1। আমরা পার্ট করে ভেঙে নেব যে কোনটা আমরা আলোচনা করব। চ্যাপ্টার 1-এ আমরা প্রথম সেটা আমরা আজকে আলোচনা করছি, দ্যাট ইজ বায়ুমণ্ডলের গঠন বা স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার। স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলের গঠন কেমন হয় সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব।
তাহলে কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট বা পরিবেশের জন্য ভাবনা। ঠিক আছে, আমরা বিভিন্ন বই থেকে পড়াবো, বিভিন্ন বই, সেটা সহায়িকা হতে পারে, সেটা আমাদের বিভিন্ন ধরনের অথার হতে পারে এবং বিভিন্ন ধরনের রেফারেন্স বই হতে পারে। এই ক্লাসটির সব থেকে প্রথমে আমরা যেটা আজকে পড়ব সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। আমরা জানি যে আমাদের চারপাশে জগৎটাই আমাদের পরিবেশ। সুতরাং পরিবেশ বলতে বোঝায় পারিপার্শ্বিক অঞ্চলসমূহের বাহ্যিক ব্যবস্থা, যা উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি, উন্নয়ন এবং প্রজননে প্রভাব বিস্তার করে। এটাই হচ্ছে আমাদের পরিবেশ। এরপরে রয়েছে আমাদের বায়ুমণ্ডলের গঠন, স্ট্রাকচার অফ দি অ্যাটমসফিয়ার। এই স্ট্রাকচার অফ দি অ্যাটমসফিয়ারের মধ্যে আমাদের কী কী রয়েছে সেটা আগে জানতে হবে। কী কী রয়েছে? আমাদের এই বায়ুমণ্ডলের যে উপাদান রয়েছে, অর্থাৎ কম্পোনেন্ট অফ অ্যাটমসফিয়ার, সব থেকে প্রথমে উপাদান, কম্পোনেন্ট। কম্পোনেন্ট মানে হচ্ছে উপাদান, কম্পোনেন্ট অফ দ্য অ্যাটমসফিয়ার, কম্পোনেন্ট অফ দ্য অ্যাটমসফিয়ার। কী কী কম্পোনেন্ট রয়েছে বা কী কী উপাদান রয়েছে? আগেও বলেছি, এখনও বলছি যে আমাদের যে শব্দ, কিছু শব্দ রয়েছে, ইংরেজি শব্দ, সেগুলোর সঙ্গে আমাদের পরিচিত হতে হবে। কারণ আমাদের যে পড়ানোর যে সিস্টেম, সেটা কিন্তু আমাদের বাংলা এবং ইংরেজি দুটো শব্দই কিন্তু শিখতে হবে। বাংলাটা শিখতে হবে, তার সঙ্গে ইংরেজির শব্দও শিখতে হবে। অর্থাৎ এই যে বায়ুমণ্ডলের উপাদান, এটাকে আমরা ইংরেজিতে বলি কম্পোনেন্ট অফ অ্যাটমসফিয়ার। অর্থাৎ আমাদের যে বায়ুমণ্ডল, আমাদের বায়ুমণ্ডলে কী কী থাকে সেটাকে জানতে হবে। কী কী থাকে? তুলনামূলক আয়তন অনুযায়ী বিচার করলে দেখা যায় বায়ুর গ্যাসীয় উপাদানগুলির মধ্যে রয়েছে নাইট্রোজেন রয়েছে 78.09%, এটা রয়েছে নাইট্রোজেন। আর কি রয়েছে? অক্সিজেন রয়েছে। অক্সিজেন কত পার্সেন্ট রয়েছে? 20.95%, 20.95% রয়েছে আমাদের অক্সিজেন। আর্গন রয়েছে, আর্গন, এআর। আর্গন কত রয়েছে? আর্গন 0.03%, 0.03%। এটা 93 হবে, 0.93% রয়েছে আর্গন। এছাড়া রয়েছে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2। কার্বন ডাইঅক্সাইড কত রয়েছে? 0.03%, 0.03%। এটাকেই বলে আমরা কম্পোনেন্ট অফ অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের উপাদান। আর বায়ুমণ্ডলে কী রয়েছে? নাইট্রোজেন 78.09% রয়েছে, অক্সিজেন 20.95%, আর্গন 0.93% এবং কার্বন ডাইঅক্সাইড 0.03%। এই ধরনের বিভিন্ন জিনিস রয়েছে। এছাড়াও বায়ুতে খুব সামান্য পরিমাণে পাওয়া যায় জলীয় বাষ্প। কি পাওয়া যায়? জলীয় বাষ্প, নিয়ন, হিলিয়াম, মিথেন, মিথেনের সূত্র হচ্ছে CH4, মিথেন, জেনন, হাইড্রোজেন। এই ধরনের বহু গ্যাস কিন্তু আমাদের কম্পোনেন্ট অ্যাটমসফিয়ার বা আমাদের বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে। তাহলে আমাদের কম্পোনেন্ট অ্যাটমসফিয়ার বললে কী কী আছে? যে আমাদের বায়ুমণ্ডলে কী কী রয়েছে? নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, আর্গন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, নিয়ন রয়েছে, হিলিয়াম রয়েছে, মিথেন রয়েছে, জেনন রয়েছে এবং হাইড্রোজেন রয়েছে। এছাড়াও আরও বহু ধরনের আমাদের এছাড়া জলীয় বাষ্প রয়েছে। ঠিক, জলীয় বাষ্প, জলীয় বাষ্প কিন্তু আমাদের রয়েছে। ঠিক আছে, এবং শুধু তাই নয়, স্থানভেদে বায়ুর উপাদানের মধ্যে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের ফর্মুলা কি? SO2। আর কি? নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2, কার্বন মনোক্সাইড, CO। ঠিক আছে, ধূলিকণা রয়েছে, ধূলিকণা, ধূলিকণা, বিভিন্ন খনিজ লবণের সূক্ষ্ম কণা প্রভৃতি পাওয়া যায়। খনিজ লবণের সূক্ষ্ম কণা পাওয়া যায়, খনিজ লবণের সূক্ষ্ম কণা, খনিজ লবণের সূক্ষ্ম কণা। খনিজ লবণের সূক্ষ্ম কণা পাওয়া যায়। এটাকে আমরা বলি কম্পোনেন্ট অফ দ্য অ্যাটমসফিয়ার।
অর্থাৎ বায়ুমণ্ডলের উপাদানে কী কী আছে রয়েছে, আমাদের নাইট্রোজেন রয়েছে 78.09%, অক্সিজেন রয়েছে 20.95%, আর্গন রয়েছে 0.93%, কার্বন ডাইঅক্সাইড রয়েছে 0.03%, এছাড়াও রয়েছে আমাদের নিয়ন, হিলিয়াম, CH4 অর্থাৎ মিথেন, জেনন, হাইড্রোজেন, জলীয় বাষ্প, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কিছু পরিমাণ ধূলিকণা, খনিজ লবণের সূক্ষ্ম কণা, এই ধরনের জিনিস কিন্তু আমাদের এই বায়ুমণ্ডলে রয়েছে। তো এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা এগুলো খুব ভালো করে পড়তে পারবো। ঠিক আছে, এরপরে এটা আমরা আজকে কী পড়লাম, যে কম্পোনেন্ট অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে কী কী থাকে। কী থাকে, বিভিন্ন ধরনের গ্যাস থাকে, ধূলিকণা থাকে, খনিজ লবণের সূক্ষ্ম কণা থাকে, জলীয় বাষ্প থাকে। আর পার্সেন্টেজ হিসেবে যদি দেখতে যাও, তাহলে নাইট্রোজেন সবথেকে বেশি পরিমাণে থাকে, যেটা হচ্ছে 78.09%, অক্সিজেন 20.95%, আর্গন 0.93%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, এছাড়া রয়েছে নিয়ন, হিলিয়াম, মিথেন, জেনন, হাইড্রোজেন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, জলীয় বাষ্প, এই ধরনের সব জিনিসগুলো কিন্তু আমাদের রয়েছে অ্যাটমসফিয়ার বা আমাদের বায়ুমণ্ডলের, এগুলো কিন্তু উপাদান। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন। তো দেখো, আজকে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমরা যেটা জানবো সেটা যে 2025 সালের জন্য আমাদের ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স, আমরা কিন্তু শুধু ফিজিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করছি। ফিজিক্যাল সায়েন্স প্রথম চ্যাপ্টার রয়েছে পরিবেশের জন্য ভাবনা বা কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট আজকে কি পড়লাম, কম্পোনেন্ট অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের কী কী উপাদান রয়েছে সেটা কিন্তু আজকে আমরা জানলাম। আজকে আরেকটা জিনিস করব, আমরা প্রতিদিন একটু একটু করে প্রশ্ন করব, সব একসঙ্গে কিন্তু করলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে এই দেখে নাও আজকে যেটা করা হবে সেটা হচ্ছে এরপরে, তাহলে প্রথমে আমরা করে নিলাম কম্পোনেন্ট অফ অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের উপাদান। এরপরে যেটা রয়েছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ও তাদের সংক্ষিপ্ত বর্ণনা, অর্থাৎ ডিফারেন্ট লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার অ্যান্ড দেয়ার ব্রিফ ডিসকাশন। আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে তার কিছু ভাগ রয়েছে, সেই ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো এরপরে আমরা করব ডিফারেন্ট লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার অ্যান্ড দেয়ার ব্রিফ ডিসকাশন। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করলাম, এক নম্বরে করলাম কম্পোনেন্ট অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে কী কী উপাদান রয়েছে। আবার একবার বলে নিচ্ছি যে আমাদের রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, জলীয় বাষ্প, হাইড্রোজেন, জেনন, মিথেন, হিলিয়াম, নিয়ন, ধূলিকণা রয়েছে, খনিজ লবণের সূক্ষ্ম কণা রয়েছে। এগুলো রয়েছে কম্পোনেন্ট অফ দ্য অ্যাটমসফিয়ার বা আমাদের বায়ুমণ্ডলের উপাদান। এরপরে আমরা আরেকটা জিনিস করবো, যেটা হচ্ছে ডিফারেন্ট লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার অ্যান্ড দেয়ার ব্রিফ ডিসকাশন। রাইট, তাহলে দেখো এরপরে কী রয়েছে সেটা আমরা একবার দেখে নিই। এরপরেরটা আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ডিফারেন্ট লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার, layers of atmosphere and their brief discussion and their brief discussion. তাহলে দেখো এই ডিফারেন্ট লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য ব্রিফ ডিসকাশন, এটার মধ্যে কী কী রয়েছে সেটাগুলো জানবো। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ও তাদের সংক্ষিপ্ত বর্ণনা। তাহলে সব থেকে আগে আমি জানবো যে বায়ুমণ্ডলের কী কী স্তর রয়েছে। এক নম্বর, সব থেকে যেটা প্রথম স্তর সেটা আমাদের রয়েছে ট্রপোস্ফিয়ার। কী রয়েছে? ট্রপোস্ফিয়ার। এগুলো কিন্তু আমাদের স্তর বা লেয়ার আমরা বলে থাকি, লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার। তাহলে আমরা লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার আগে জেনে নিচ্ছি, তারপরে ব্রিফ ডিসকাশন বা তার সংক্ষিপ্ত বর্ণনা আমরা করব। তো সব থেকে প্রথমে যে লেয়ারের নাম সেটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। কি নাম? ট্রপোস্ফিয়ার। আমি আগেও বলেছি যে বাংলা শব্দের সঙ্গে কিন্তু ইংরেজি শব্দটা জানতে হবে এবং তার স্পেলিংটাও জানতে হবে। ট্রপোস্ফিয়ার, TRO, ট্রপোস্ফিয়ার, POSPHERE।
তাহলে সবথেকে প্রথম লেয়ারের নাম হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। 2 নম্বর যেটা নাম সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, STRATOSPHERE। তাহলে প্রথম লেয়ারের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, দ্বিতীয় নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এটাকে আমি বাংলাতেও লিখে দিচ্ছি স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। 3 নম্বর, এগুলো হচ্ছে আমাদের লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার এবং তার আলোচনা আমরা এখনই করব, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, 3 নম্বর যেটা হয় সেটা হচ্ছে মেজোস্ফিয়ার। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। মেজোস্ফিয়ার, ঠিক আছে, মেজোস্ফিয়ার। 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এটা কিন্তু ইংরেজি শব্দতেও লিখতে হবে মেজোস্ফিয়ার। মেজোস্ফিয়ার এছাড়া রয়েছে থার্মোস্ফিয়ার। কি রয়েছে? থার্মোস্ফিয়ার রয়েছে, থার্মোস্ফিয়ার। ইংরেজি শব্দটা জানতে হবে থার্মোস্ফিয়ার। ঠিক আছে, এছাড়াও আমাদের 5 নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এবং 6 নম্বর রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। বোঝা গেছে? তাহলে আমরা সব থেকে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে ডিফারেন্ট লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার। আমাদের যে বিভিন্ন বায়ুর স্তর রয়েছে সেটা আমাদের 6টি ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, সব থেকে প্রথম রয়েছে ট্রপোস্ফিয়ার, তারপর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর রয়েছে মেজোস্ফিয়ার, তারপর রয়েছে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার অ্যান্ড ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে 6টি ভাগে ভাগ হয়েছে আমাদের, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব এক একটা চ্যাপ্টার নিয়ে, এক একটা টপিক নিয়ে, অর্থাৎ ট্রপোস্ফিয়ার একটা লেয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার একটা লেয়ার, মেজোস্ফিয়ার একটা লেয়ার, থার্মোস্ফিয়ার একটা লেয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এই যে ট্রপোস্ফিয়ার, এখানে আমাদের কী কী থাকে সেটাকে জানতে হবে। আমি বলেছি এখানে ব্রিফ ডিসকাশন, অর্থাৎ সংক্ষিপ্ত বর্ণনা আমাদের দিতে হবে প্রতিটি টপিকের উপরে, প্রতিটি লেয়ার্সের উপরে। তাহলে ট্রপোস্ফিয়ারে আমাদের কী কী থাকে সেটা আগে জানতে হবে। তাহলে সব থেকে প্রথমে আমরা আলোচনা করব ট্রপোস্ফিয়ার। ইংরেজিতে লিখছি, তোমরা বাংলাও লিখতে পারো, ট্রপোস্ফিয়ার। আর শুধু ভিডিও দেখলেই হবে না, তার সঙ্গে কিন্তু খাতা কলম রাখতে হবে। যে পয়েন্টগুলো আমি বলছি সেটা কিন্তু সঙ্গে সঙ্গে লিখে নিতে হবে, না তো কিন্তু পরে মনে থাকবে না। তাহলে এই ট্রপোস্ফিয়ার কেমন হয় সেটাকে জানতে হবে। তাহলে মনে রাখতে হবে এটি বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর, সব থেকে নিচে কিন্তু আমাদের ট্রপোস্ফিয়ার রয়েছে। কী রয়েছে? ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার কী কী বৈশিষ্ট্য সেটা আমরা জানব, ঠিক আছে। এই স্তরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 16 to 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে আমাদের এই ট্রপোস্ফিয়ার। কোথা থেকে? সমুদ্রপৃষ্ঠ থেকে, সি লেভেল, এটা আমরা সমুদ্রের পৃষ্ঠ বলি বা সি লেভেল বলা হয়, সি লেভেল। সি লেভেল থেকে আমাদের 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে আমাদের ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। এই স্তরে নিচের দিকে উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, 15 ডিগ্রি সেন্টিগ্রেড।
ও উপরের দিকে উষ্ণতা প্রায় -56 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, -56 ডিগ্রি সেন্টিগ্রেড। নিচে হয় 15 ডিগ্রি, আমি একবার লিখে দেখিয়ে দিচ্ছি, নিচে হয় 15 ডিগ্রি সেন্টিগ্রেড আর উপরে হয় -56 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেছে? তাহলে এই স্তরের নিচের দিকের উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড এবং উপরের দিকের উষ্ণতা -56 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এই স্তরের ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা ও চাপ উভয়ই হ্রাস পায়, মানে আস্তে আস্তে কিন্তু চাপমাত্রা এবং তাপ দুটোই কিন্তু কমতে থাকে। দেখেন উষ্ণতা কিন্তু কমে কমে যাচ্ছে, রাইট? এবং চাপ, প্রেসার, তাহলে প্রেসার, চাপ হচ্ছে প্রেসার, ঠিক আছে? চাপ হচ্ছে প্রেসার আর তাপমাত্রা, টেম্পারেচার, দুটোই কিন্তু কমে যাবে। যত উপর দিকে যাব তত কিন্তু কমবে। কোথায়? এটা ট্রপোস্ফিয়ারের কথা বলছি। তাহলে আমাদের কী কী ওপর দিকে গেলে কমে? একটা হচ্ছে টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা, উষ্ণতা কমতে থাকে। আর 2 নম্বর চাপ বা প্রেসার। উষ্ণতা হচ্ছে টেম্পারেচার আর চাপ হচ্ছে প্রেসার। উপরে যত যাবে তত কিন্তু চাপ কমে যাবে এবং তার সঙ্গে উষ্ণতাও কমবে। এইবারে উচ্চতা বৃদ্ধিতে কেমন কমে সেটা জানতে হবে। প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা প্রায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে কমে যায়। 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু কমে কমে যায়। কখন সেটা? প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধি। যখন 1 কিলোমিটার কমে যাবে, 15 ছিল, তারপর হয়ে যাবে 14 ডিগ্রি, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু কমে যাবে। এইভাবে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা প্রায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে। বায়ুমণ্ডলে প্রায় 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা ও জলকণা এই স্তরে থাকে। তাহলে দেখো এই ট্রপোস্ফিয়ারের মধ্যে আমাদের 75% গ্যাসীয় উপাদান, গ্যাসীয় উপাদান আমরা কী পড়েছিলাম? নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো সব। ধূলিকণা ও জলকণা এই স্তরে থাকে। তাহলে আমাদের ট্রপোস্ফিয়ারের মধ্যে আমার 3টে জিনিস থাকে। একটা হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান, গ্যাসেস, ধূলিকণা আর রয়েছে জলকণা। ধূলিকণা, জলকণা, এই 3টে জিনিস কিন্তু আমাদের এই ট্রপোস্ফিয়ারের মধ্যে থাকে। কী কী থাকে? ডিফারেন্ট টাইপস অফ গ্যাসেস, ধূলিকণা এবং জলকণা, রাইট? এবং শুধু সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে বজ্রপাত, ঝড়, বৃষ্টি প্রভৃতি এই স্তরে ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বা পরিবর্তনশীল স্তর বলে। এই ট্রপোস্ফিয়ারের মধ্যে কিন্তু আমাদের ঝড়, বৃষ্টি বা বজ্রপাত হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলি ক্ষুব্ধমণ্ডল বা পরিবর্তনশীল স্তর, এটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। ক্ষুব্ধমণ্ডল, এটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল, ঠিক আছে? তাহলে এই স্তরে আমাদের কী কী ঘটে? বজ্রপাত, ঝড়, বৃষ্টি, ঠিক আছে? তাহলে এতগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে। আমরা কী কী পড়লাম? যে ট্রপোস্ফিয়ার হচ্ছে আমাদের ক্ষুব্ধমণ্ডল বা পরিবর্তনশীল স্তর। এখানে আমাদের বজ্রপাত, বৃষ্টি, ঝড় এইসব হয়ে থাকে এবং এই স্তরে আমাদের যে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, প্রায় 75% গ্যাসীয় উপাদানের মধ্যে থাকে, ধূলিকণা থাকে, জলকণা থাকে আমাদের ট্রপোস্ফিয়ারে, রাইট? এবং এই ট্রপোস্ফিয়ারের উপরের দিকে স্থির উষ্ণতার অঞ্চলকে 10 থেকে 16 কিলোমিটার ট্রপোপজ বলে। এটা একটু মনে রাখতে হবে, ট্রপোপজ, ট্রপোপজ, ট্রপোপজ বলা হয়। ইংরেজিতে শব্দটা শিখতে হবে, ট্রপোপজ, TRO, ট্রপোপজ, PAUSE, এটাকে বলা হয় ট্রপোপজ। তো দেখো আজকে আমরা ট্রপোস্ফিয়ার সম্বন্ধে জানলাম, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? প্রথম হচ্ছে ট্রপোপজ, আমাদের যে সি লেভেল বা আমাদের যে সমুদ্রপৃষ্ঠ, সেখান থেকে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই স্তরের নিচের দিকে উষ্ণতা প্রায় 15 ডিগ্রি, উপর দিকে হচ্ছে -56 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্তরের ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা এবং চাপ উভয়ই কমে যায়। তাপমাত্রাও কমে, টেম্পারেচার অ্যান্ড প্রেশার দুটোই কিন্তু যত উপর দিকে যাব তত কিন্তু কমে কমে যাবে। বজ্রপাত, ঝড়, বৃষ্টি প্রভৃতি এই স্তরে ঘটে, তাই একে আমরা ক্ষুব্ধমণ্ডল বা পরিবর্তনশীল স্তর বলে থাকি। ট্রপোস্ফিয়ারের উপরের দিকে স্থির উষ্ণতার অঞ্চলকে 10 থেকে 16 কিলোমিটার, এটাকে আমরা বলা হয় ট্রপোপজ।
তাহলে এখন আমরা আলোচনা করলাম ট্রপোস্ফিয়ার নিয়ে। এর পরের লেয়ার বা পরের স্তর রয়েছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। এবার আমরা আলোচনা করব স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে, ঠিক আছে? তো এর পরে রয়েছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। এরপর রয়েছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। আমরা পড়ছি লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার, ডিফারেন্ট লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার, ডিফারেন্ট লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার। তাহলে প্রথমে আমরা ট্রপোস্ফিয়ার পড়েছি, এখন যেটা পড়েছি সেটা স্ট্র্যাটোস্ফিয়ার। সবথেকে আগে মনে রাখতে হবে যে এই যে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার যে আমাদের লেয়ার বা স্তর, এর কি বৈশিষ্ট্য সেটা কিন্তু আমাদের সবথেকে আগে জানতে হবে। আমি আগে বলেছি যে ট্রপোস্ফিয়ারের ওপরের থেকে অর্থাৎ 16 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। কত কিলোমিটার? 16 থেকে 45, 16 কিলোমিটার টু 45 কিলোমিটার পর্যন্ত যে স্তর রয়েছে সেটাকে আমরা বলি স্ট্র্যাটোস্ফিয়ার। এটা কিন্তু মনে রাখতে হবে যে 16 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এই এই স্তরের উষ্ণতা কত থাকে সেটা কিন্তু জানতে হবে। উষ্ণতা হচ্ছে এখানে -56 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো -56 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি 0 ডিগ্রি হয় তাহলে কিন্তু এখানে কিন্তু বাড়ছে। তাহলে প্রথম স্তরে কী ছিল? কম ছিল। এখান থেকে কিন্তু -56 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে 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 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু মনে রাখতে হবে। এক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় এবং উষ্ণতা কিন্তু টেম্পারেচার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। টেম্পারেচার উষ্ণতা কিন্তু যত উপরের দিকে যাচ্ছে সেটা কিন্তু বাড়ছে। টেম্পারেচার কিন্তু উপরের দিকে যাওয়ার সময় আস্তে আস্তে কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে। এই স্তরে বাতাসের পরিমাণ কম এবং ধূলিকণা ও জলীয় বাষ্প না থাকায় কোনো বজ্রপাত, ঝড়, বৃষ্টি কিছুই হয় না। এই স্তরে কিন্তু আমাদের বাতাসের পরিমাণ খুবই কম থাকে এবং ধূলিকণা বা জলীয় বাষ্প এখানে থাকে না, তাই জন্যে ঝড়, বজ্রপাত, বৃষ্টি এখানে কিছুই হয় না। তাই স্তরকে বলা হয় শান্ত মণ্ডল। কি বলা হয়? শান্ত মণ্ডল। একে বলা হয় শান্ত মণ্ডল। এই কারণে এই স্তরে জেট প্লেনগুলি সহজেই চলাচল করতে পারে। তাহলে এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে আমাদের কিন্তু জেট প্লেনগুলো চলাচল করে। জেট প্লেন এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। জেট প্লেন চলাচল করতে পারে। এই স্তরে বায়ুর সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপের 1000 অংশ হয়ে থাকে। ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ সর্বোচ্চ স্থির উষ্ণতার অঞ্চলকে স্ট্র্যাটোপোজ বলা হয়। কি বলা হয়? স্ট্র্যাটোপোজ। এগুলো কিন্তু তোমাদের একটু জেনে নিতে হবে। স্ট্র্যাটোপোজ। ঠিক আছে? এরপরে রয়েছে আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার এইটা কিন্তু খুব বেশি কিন্তু আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষার সময় এসে থাকে। তাই জন্য এইটিকে খুব ভালো করে পড়তে হবে, ওজোনোস্ফিয়ার। সব থেকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে ওজোনের যে সংকেত সেটা কি? ওজনের সংকেত হচ্ছে O3। কি সংকেত? O3। এটি কিন্তু আগে মনে রাখতে হবে। শান্তমণ্ডলের ওপর থেকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠের সাপেক্ষে ওজোন গ্যাস সমৃদ্ধ যে বায়ু স্তরটি আছে তাকে ওজোন মণ্ডল বা ওজোনোস্ফিয়ার বলে। বোঝা গেছে? আবার বলে নিই, স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ সর্বোচ্চ স্থির উষ্ণতার অঞ্চলকে স্ট্র্যাটোপোজ বলে এবং শান্তমণ্ডলের ওপর থেকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার বিস্তৃত ওজোন গ্যাস সমৃদ্ধ যে বায়ু স্তরটি রয়েছে তাকে বলে ওজোন মণ্ডল বা ওজোনোস্ফিয়ার। এই যে লেয়ারটা রয়েছে এখানে কি থাকে? ওজোন থাকে। O3। কি থাকে? ওজোন। এবং এটাকে বলা হয় ওজোনোস্ফিয়ার।
এই স্তর সূর্যের অতিবেগুনি ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে। তাহলে এই যে আমাদের ওজোন লেয়ার রয়েছে, এই অতিবেগুনি অর্থাৎ আল্ট্রাভায়োলেট ইউভি রেজ বা অতিবেগুনি রশ্মি যেটা বলি, সেটা এই কী করে, ওজোন লেয়ারটা কী করে শোষণ করে নেয়। ইউভি রেজ কী হয়, এই আল্ট্রাভায়োলেট রেজ এটা কিন্তু আমাদের প্রচণ্ড ক্ষতি করে। এই ইউভি রেজ যদি আমাদের পৃথিবীতে চলে আসে, তাহলে মানুষ কিন্তু অন্ধ হয়ে যায়। মানুষের যে ত্বক সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই অতিবেগুনি রশ্মিকে আমাদের কে বাধা দেয়? ওজোন লেয়ার। ওজোন কি করে? এটাকে শোষণ করে নেয়। এই স্তরের উষ্ণতা প্রায় 76 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ওজোনস্ফিয়ার উষ্ণতা প্রায় 76 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাই দেখো, সবথেকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে ওজনের সংকেত হচ্ছে O3, এবং ওজন যেখানে থাকে সেটা হচ্ছে ওজোনস্ফিয়ার। ঠিক আছে, এই ওজোনস্ফিয়ারের মধ্যে কি হয়, ওজোনস্ফিয়ার কি করে, যে আমাদের যে O3, আমাদের যে আল্ট্রাভায়োলেট লাইট বা অতিবেগুনি রশ্মি সেটা কিন্তু শোষণ করে নেয়। কোনো কারণে যদি আল্ট্রাভায়োলেট লাইট আমাদের পৃথিবীতে চলে আসে, তাহলে এটা কিন্তু প্রচণ্ড ক্ষতিকর একটা রশ্মি, যে রশ্মি আমাদের চোখ নষ্ট করে দেয়, যে রশ্মি আমাদের শরীরের ত্বক সেটাকে নষ্ট করে দেয়। এবং এই যে ওজোনস্ফিয়ার, এই স্তরের উষ্ণতা প্রায় 76 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও কিন্তু মনে রাখতে হবে। তাই দেখো, সবথেকে প্রথমে আমাদের যে লেয়ার সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপর আমরা আলোচনা করলাম স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ার হচ্ছে আমাদের ক্ষুব্ধমণ্ডল, আর স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে আমাদের শান্তমণ্ডল। আর কি, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আমাদের রয়েছে ওজোনস্ফিয়ার, এখানে রয়েছে। ওজোনস্ফিয়ারের কাজ হচ্ছে, যেখানে যে ওজোন রয়েছে, ওজোন কি করে, আল্ট্রাভায়োলেট লাইট ও অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। কারণ অতিবেগুনি রশ্মি কিন্তু আমাদের খুবই ক্ষতিকর। এই অতিবেগুনি রশ্মি আমাদের চোখ নষ্ট করে দেয়, এই অতিবেগুনি রশ্মি আমাদের ত্বক কিন্তু নষ্ট করে দেয়। এরপরে চলে যাই আমরা, এটা 2 নম্বর ছিল লেয়ার। 3 নম্বর লেয়ার যেটা, সেটা হচ্ছে আমাদের মেজোস্ফিয়ার। এই শব্দগুলো কিন্তু এই শব্দগুলো তোমাদের জন্য এখন নতুন, পরে কিন্তু এগুলো খুব ভালোভাবে জেনে নিতে পারে। মেজোস্ফিয়ার এটাও একটা লেয়ার। মেজোস্ফিয়ারে কী কী থাকে সেটা একটু খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, তাহলে মেজোস্ফিয়ারে আমাদের জানতে যেটা হবে সেটা হচ্ছে মেজোস্ফিয়ারে আমাদের কী কী থাকে বা কত পর্যন্ত বিস্তৃত। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর থেকে, অর্থাৎ 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার, 50 কিলোমিটার টু 80 কিলোমিটার, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর থেকে অর্থাৎ 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরকে মেজোস্ফিয়ার বলে। এই যে 50 থেকে 80 কিলোমিটার যে বিস্তৃত আমাদের লেয়ার রয়েছে, সেটাকে বলা হয় মেজোস্ফিয়ার। এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধীরে এবং অসমভাবে উষ্ণতা হ্রাস পেতে থাকে। তাহলে উষ্ণতা কিন্তু ওপরের দিকে গেলে উষ্ণতা কিন্তু হ্রাস পায়। মেজোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় তাপমাত্রা প্রায় -93 ডিগ্রি সেন্টিগ্রেড, -93 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটি কিন্তু মনে রাখতে হবে। মেজোস্ফিয়ার ঊর্ধ্বসীমায় অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় তাপমাত্রা প্রায় -93 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রাই হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা। তাহলে এই যে তাপমাত্রা -93 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে সব থেকে মিনিমাম টেম্পারেচার। মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন উষ্ণতা বা টেম্পারেচার, সর্বনিম্ন উষ্ণতা বা মিনিমাম টেম্পারেচার। তাহলে বায়ুমণ্ডলের সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে -93 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা কোথায় থাকে, মেজোস্ফিয়ার। এটা কিন্তু মনে রাখতে হবে যে সবথেকে কম উষ্ণতা কোথায় থাকে, সেটা হচ্ছে আমাদের মেজোস্ফিয়ার। কত উষ্ণতা থাকে, -93 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রাই হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা। মেজোস্ফিয়ারের উপরের দিকে স্থির উষ্ণতার অঞ্চলকে মেজোপজ বলে। কি বলে? মেজোপজ। ইংরেজি এবং বাংলা দুটো শব্দ কিন্তু একসঙ্গে শিখতে হবে। মেজোপজ, মেজোপজ। মেজোস্ফিয়ার বায়ুমণ্ডলের শীতলতম স্তর।
তাহলে মেজোস্ফিয়ার কিন্তু বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর, কারণ তার উষ্ণতা মিনিমাম কত -93 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আরেকটা লেয়ার চলে যায়। তাহলে প্রথমে আমাদের ট্রপোস্ফিয়ার, 1 নম্বরে হচ্ছে ট্রপোস্ফিয়ার আমরা আলোচনা করেছি। এটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ার আলোচনা করেছি, যেটা হচ্ছে শান্তমণ্ডল। শান্তমণ্ডলের মধ্যে আমাদের রয়েছে ওজোনোস্ফিয়ার, যেখানে থাকে আমাদের লেয়ার্স অফ ওজোন। ওজনের কাজ কি? যে আল্ট্রাভায়োলেট লাইট বা ইউভি রেজ বা আমাদের যে অতিবেগুনি রশ্মি তাকে শোষণ করা। কারণ আমাদের এই আল্ট্রাভায়োলেট লাইট যদি আমাদের পৃথিবীতে চলে আসে, আমাদের চোখ নষ্ট করে দেয় এবং আমাদের যে ত্বক সেটাকেও কিন্তু নষ্ট করে দেয়। মেজোস্ফিয়ার হচ্ছে আমাদের সবথেকে শীতলতম স্তর এবং এর টেম্পারেচার প্রায় -93 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মেজোস্ফিয়ার হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের শীতলতম স্তর, সবথেকে কম টেম্পারেচার রয়েছে মেজোস্ফিয়ার। এরপরে আমরা চলে যাব আরেকটা, যেটা হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ার ইংরেজি শব্দটাও কিন্তু জানতে হবে। থার্মোস্ফিয়ার, এই যে থার্মোস্ফিয়ার, এখানে আমাদের কি কি তার বৈশিষ্ট্য রয়েছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে প্রথমে ট্রপোস্ফিয়ার আলোচনা করেছি, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, মেজোস্ফিয়ার এবং এখন আমরা আলোচনা করব থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে আমাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটাকে জানব। মেজোস্ফিয়ারের ওপর থেকে অর্থাৎ 80 থেকে প্রায় 500 কিলোমিটার, 80 কিলোমিটার টু 500 কিলোমিটার, এইটা হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার। মেজোস্ফিয়ারের ওপর থেকে অর্থাৎ 80 কিলোমিটার থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরকে থার্মোস্ফিয়ার বলে। বায়ুমণ্ডলের এই স্তরে বাতাসের অস্তিত্ব নেই, এখানে বাতাস নেই, বাতাসের অস্তিত্ব নেই, নো এয়ার, এখানে কিন্তু কোনো বাতাস নেই। কোথায়? থার্মোস্ফিয়ারে কোনো বাতাস নেই। তাই আকাশকে কালো বর্ণের দেখায়, আকাশকে আমাদের কালো বর্ণের দেখায়, ঠিক আছে। এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি ও মহাজাগতিক রশ্মি, কসমিক রেজ প্রভাবে দ্রুত হারে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। এখানে কিন্তু আবার উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। থার্মোস্ফিয়ারে আমাদের এই ঊর্ধ্বসীমার উষ্ণতা প্রায় 1250 ডিগ্রি সেন্টিগ্রেড, 1250 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। তাহলে মেজোস্ফিয়ারের পরে দেখো, যখন আমরা থার্মোস্ফিয়ারে চলে আসি তখন তার উষ্ণতা বাড়তে বাড়তে চলে আসে 1250 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1250 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্তরে নিম্নাংশে বায়বীয় উপাদানগুলি সূর্যরশ্মির তেজস্ক্রিয় ক্ষুদ্র তরঙ্গ দ্বারা ধনাত্মক ও ঋণাত্মক আয়নে ভেঙে যায়, তাই স্তরকে আয়োনোস্ফিয়ার বলে। আয়োনোস্ফিয়ার, এটাকে বলা হয় আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার আয়োনোস্ফিয়ারে কী হয়? আমাদের যে বিভিন্ন আয়ন সেগুলো আয়নে ভেঙে যায়। আয়ন মানে কি? হয় প্লাস আধান বা মাইনাস আধান, প্লাস চার্জ বা মাইনাস চার্জ। এই স্তরকে বলে আয়োনোস্ফিয়ার। অর্থাৎ আয়োনোস্ফিয়ারে আমাদের আয়নে ভেঙে যায়। কিসে ভেঙে যায়? আয়ন। আয়ন আমাদের দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যানায়ন আর একটা হচ্ছে ক্যাটায়ন। অ্যানায়ন কোনগুলো? নেগেটিভ চার্জ যেটা সেটা হচ্ছে অ্যানায়ন, আর যেটা পজিটিভ চার্জ সেটা হচ্ছে ক্যাটায়ন, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে দেখো, এখানে যে আয়োনোস্ফিয়ার রয়েছে আমাদের, অর্থাৎ বিভিন্ন ধরনের আয়ন রয়েছে, প্লাস আধান, মাইনাস আধান, এই ধরনের আয়ন রয়েছে। আয়ন থাকার জন্যে থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে আসে, তাই আমরা বেতার বা রেডিও শুনতে পাই। এখান থেকে আমাদের যে রেডিও ওয়েভস সেটা কিন্তু আমাদের আবার ফিরে আসে। রেডিও ওয়েভস বলি এটাকে আমরা, কি রেডিও ওয়েভস, বেতার তরঙ্গ। এই জন্যই কিন্তু আমরা রেডিও শুনতে পাই। এই লেয়ারটা যদি না থাকতো, আয়োনোস্ফিয়ার যদি না থাকতো, থার্মোস্ফিয়ার যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা রেডিও শুনতে পেতাম না। মেরু অঞ্চলে এই স্তরে মেরুর জ্যোতি দেখা যায়। আবার মেরু অঞ্চলে আমাদের কিন্তু মেরুর জ্যোতি দেখা যায়। থার্মোস্ফিয়ারের যে উচ্চতায় তার আর উষ্ণতা বৃদ্ধি হয় না, সেই অঞ্চলটিকে থার্মোপজ বলে। কি বলে? থার্মোপজ।
থার্মোপজ। ইংরেজি এবং বাংলা দুটো শব্দকে কিন্তু ভালো করে জানতে হবে। ইংরেজি এবং বাংলা দুটোকে ভালো করে জানতে হবে। আন্তর্জাতিক স্পেস স্টেশনের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কক্ষপথটি বায়ুমণ্ডলের এই স্তরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 320 থেকে 380 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। আমাদের আইএসএস রয়েছে, আইএসএস এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। কক্ষপথটি বায়ুমণ্ডলের এই স্তরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 320 থেকে 380 কিলোমিটার 320 থেকে 380 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। সেটা কি? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আইএসএস, ইন্টারন্যাশনাল স্পেস। আমি লিখে দিচ্ছি এখানে ইন্টারন্যাশনাল, এর পুরো নাম জানতে হবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। কক্ষপথটি বায়ুমণ্ডলের এই স্তরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 320 থেকে 380 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। ঠিক আছে, এই গেল থার্মোস্ফিয়ার। তাহলে প্রথম হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে রয়েছে আমাদের ওজোনোস্ফিয়ার, তারপর রয়েছে মেজোস্ফিয়ার, সবথেকে কম উষ্ণতা। এটা কিন্তু মনে রাখতে হবে, মেজোস্ফিয়ারের সবথেকে কম উষ্ণতা হয় কত হয়? -93 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর রয়েছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার আমাদের কি থাকে? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আইএসএস, ইন্টারন্যাশনাল স্পেস। এখানে কি হয়? আয়োনোস্ফিয়ার থাকে, অর্থাৎ আয়নগুলো ভেঙে যায়, আয়নে পরিণত হয়, প্লাস মাইনাসে পরিণত হয়, যেখানে আমাদের রেডিও ওয়েভস বা বেতার তরঙ্গ আমাদের পৃথিবীতে আবার রিফ্লেক্ট হয়ে ফিরে আসে। সেই জন্য আমরা বেতার তরঙ্গ শুনতে পাই একমাত্র থার্মোস্ফিয়ারের জন্যে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এক্সোস্ফিয়ার। 5 নম্বরে আমাদের হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের কী কী বৈশিষ্ট্য সেটা কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তাহলে এক্সোস্ফিয়ারের কী হয় সেটা একটু জেনে নিই। থার্মোস্ফিয়ারের ওপর থেকে, অর্থাৎ 500 কিলোমিটার থেকে 700, এগুলো একটু মনে রাখতে হবে, 500 কিলোমিটার থেকে 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরকে আমরা বলি এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এখানে মনে রাখতে হবে যে এক্সোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কিন্তু বৃদ্ধি পায়, উষ্ণতা কিন্তু আস্তে আস্তে বেড়ে যায়, অর্থাৎ 1200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। তাহলে যেমন যেমন উচ্চতা বাড়বে উষ্ণতা কিন্তু বেড়ে যাবে। কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এখানে অবস্থিত। তাহলে আমাদের এক্সোস্ফিয়ারে রয়েছে কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ স্টেশন এখানে কিন্তু অবস্থিত রয়েছে এক্সোস্ফিয়ারে। এই স্তরটি মূলত অক্সিজেন দ্বারা গঠিত হলেও সামান্য পরিমাণে হিলিয়াম ও হাইড্রোজেন দেখা যায়। এখানে আমাদের কী কী থাকে? হাইড্রোজেন থাকে, হিলিয়াম থাকে, আর অক্সিজেন রয়েছে। এই তিনটি জিনিস আমাদের থাকে এক্সোস্ফিয়ারের মধ্যে, হাইড্রোজেন, হিলিয়াম এবং অক্সিজেন। থার্মোস্ফিয়ার এবং এই স্তরের সংযোগকারী স্তরকে থার্মোপজ বলে। থার্মোপজ, থার্মোপজ, এগুলো কিন্তু একটু জানতে হবে। থার্মোস্ফিয়ার এবং এই স্তরের সংযোগকারী স্তরকে থার্মোপজ বলে। এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর, সবথেকে বেশি উষ্ণতা কিন্তু এর কত ডিগ্রি? 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সবথেকে বেশি উষ্ণতম স্তর হচ্ছে আমাদের এক্সোস্ফিয়ার। আর নিম্নতম স্তর সবথেকে বেশি হচ্ছে আমাদের মেজোস্ফিয়ার। এটা কিন্তু মনে রাখতে হবে। মেজোস্ফিয়ার হচ্ছে -93 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এক্সোস্ফিয়ার সবথেকে বেশি, যেটা হচ্ছে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এক্সোস্ফিয়ার উষ্ণতম স্তর, আমাদের সবথেকে উষ্ণতম স্তর হচ্ছে আমাদের এক্সোস্ফিয়ার। তবে 6 নম্বরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার জানতে হবে। এক্সোস্ফিয়ারের ওপর থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা 750 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার
10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। এটাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। এই স্তরে সমস্ত বায়বীয় উপাদান আয়নিত অবস্থায় থাকে। অধিক উচ্চতায় উপাদানগুলি বলয়াকারে থাকে। এই বলয়গুলিকে ভ্যান অ্যালেন বিকিরণ বলে। ভ্যান অ্যালেন বিকিরণ কি বলে? ভ্যান অ্যালেন। ভ্যান অ্যালেন ভ্যান অ্যালেন এটা কিন্তু মনে রাখতে হবে। ভ্যান অ্যালেন বিকিরণ বলয়, বিকিরণ বলয় বলা হয়। আরেকবার বলেনি, এই স্তরে সমস্ত বায়বীয় উপাদান আয়নিত অবস্থায় থাকে। অধিক উচ্চতায় উপাদানগুলি বলয়াকারে থাকে। এই বলয়গুলিকে ভ্যান অ্যালেন বিকিরণ বলে। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে, তাহলে আমাদের 6টি স্তর রয়েছে ডিফারেন্ট লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার মধ্যে। 1 নম্বর হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেটাকে ক্ষুব্ধমণ্ডল বলা হচ্ছে। স্ট্র্যাটোস্ফিয়ার, যেটাকে শান্তমণ্ডল বলা হচ্ছে। শান্তমণ্ডলের মধ্যে আমাদের রয়েছে ওজোনোস্ফিয়ার। ঠিক আছে, এরপর হচ্ছে মেজোস্ফিয়ার, যেটা সব থেকে উষ্ণতম স্তর -93°C, যেটা হচ্ছে মেজোস্ফিয়ার। এরপরে থার্মোস্ফিয়ার রয়েছে, যেটাকে বলা হয় আয়নোস্ফিয়ার। আমাদের এখানে আয়নে ভেঙে যায়, অর্থাৎ বেতার তরঙ্গ আমাদের পৃথিবীতে ফিরে আসে। তারপর রয়েছে এক্সোস্ফিয়ার, সব থেকে উষ্ণতম স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার, 1600°C। এরপরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার, যেখানে আমাদের বলয় তৈরি হয়, যেটাকে বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। ভ্যান অ্যালেন বিকিরণ বলয়, এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে এর সঙ্গে আমাদের আরেকটা জিনিস পড়ে নিতে হবে, সেটা হচ্ছে উচ্চতা ভেদে উষ্ণতা ও চাপের তারতম্য। উচ্চতা ভেদে উষ্ণতা ও চাপের তারতম্য। উষ্ণতা ভেদে উচ্চতা যেমন বাড়বে, তাহলে টেম্পারেচার এবং প্রেসার কি পরিবর্তন হবে, সেটা কিন্তু আমাদের এখানে জানতে হবে। ঠিক আছে, তাহলে এটা একটু আমাদের জেনে নিতে হবে। উষ্ণতা ও চাপের তারতম্য। উষ্ণতা, তাহলে সবথেকে প্রথমে আলোচনা করব উষ্ণতা বা টেম্পারেচার। উষ্ণতার কেমন পরিবর্তন হয়? উষ্ণতা বা টেম্পারেচার যেটা বলি আমরা ইংরেজিতে, এগুলো কিন্তু শব্দগুলো কিন্তু ভালোভাবে শিখতে হবে। টেম্পারেচার মানে হচ্ছে উষ্ণতা। সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে এসে ভূপৃষ্ঠে উত্তপ্ত হয়। ফলে উত্তপ্ত ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু ধীরে ধীরে উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে জলীয় বাষ্প ও ধূলিকণার পরিমাণ বেশি থাকায় জলীয় বাষ্প ও ধূলিকণা তাপ শোষণ করে এবং বায়ুকে উত্তপ্ত করে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর উষ্ণতা তত কমতে থাকে। তাহলে যত উপরে উঠবে উষ্ণতা কিন্তু কমে যাবে। ঠিক আছে, কমতে থাকে। প্রতি কিলোমিটার উপরে উঠলে বায়ুর উষ্ণতা প্রায়, এটা আমি আগেও বলেছি, প্রায় 6.5°C কমে যায় প্রতি কিলোমিটার। 1 কিলোমিটার পর কিন্তু আমাদের উষ্ণতা কমে যাবে। 1 কিলোমিটারের মধ্যে কমবে 6.5°C। 3050 মিটার ওপরেও বায়ুর উষ্ণতা প্রায় 0°C। সেই জন্য এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি উচ্চ পর্বতের চূড়াগুলি সারা বছর বরফে ঢাকা থাকে। অর্থাৎ আমরা খুব ভালোভাবে জানলাম যে আমাদের যত উচ্চতা বাড়বে উষ্ণতা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে যাবে। এবং কত জানলাম যে প্রতি 1 কিলোমিটারে 6.5°C করে কিন্তু কমে যায়। এরপরে যেটা আমরা আলোচনা করব, বায়ুর চাপ। বায়ুর চাপ কী হয়? বায়ুর চাপ অর্থাৎ প্রেসার, কি বলে এটাকে? অ্যাটমসফেরিক প্রেসার, বায়ুর চাপ। ভূপৃষ্ঠের সমুদ্র তল বরাবর বায়ুস্তর সবচেয়ে ভারী হওয়ায় ভূপৃষ্ঠের সমুদ্র তল বরাবর বায়ুর চাপ সবচেয়ে বেশি। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব চাপ তত কমতে থাকে। ওপর দিকে উঠলে কিন্তু আমাদের চাপও কিন্তু কমে যায়, প্রেসারও কিন্তু আস্তে আস্তে কমে যায়।
ভূপৃষ্ঠ থেকে প্রতি কিলোমিটার উপরে উঠলে বাতাসের চাপ প্রায় 8.5 সেন্টিমিটার। 8.5 সেন্টিমিটার এইচজি। এইচজি মানে কি? পারদ। এত চাপ কিন্তু আমাদের কমে যায় প্রতি 1 কিলোমিটার। এই দুটোই কিন্তু মনে রাখতে হবে। উষ্ণতা প্রতি 1 কিলোমিটারে কমে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রতি 1 কিলোমিটার উচ্চতা ভেদে আমাদের চাপ কমে যায় 8.5 সেন্টিমিটার এইচজি। তাহলে প্রতি 1 কিলোমিটার বাতাসের চাপ প্রায় 8.5 সেন্টিমিটার এইচজি কমে যায়। ভূপৃষ্ঠের ওপরে প্রায় 100 কিলোমিটার উচ্চতায় বায়ুচাপ হয় প্রায় 10⁻⁻6 সেন্টিমিটার। 10⁻⁻6 সেন্টিমিটার এইচজি বা পারদের চাপ হয়ে গেছে। তো এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে। আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, এখানে একটা নতুন জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে উষ্ণতার সঙ্গে বায়ুমণ্ডলের উচ্চতার সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতা পরিবর্তনের হারকে ল্যাপস রেট বলে। কি বলে? ল্যাপস রেট। এটাও কিন্তু একটু জানতে হবে। ল্যাপস রেট কোনটা বলে? ল্যাপস রেট। উচ্চতার সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতা পরিবর্তনের হারকে ল্যাপস রেট বলে। ঠিক আছে, এরপরে আমরা আরও দুটো জিনিস আলোচনা করব, তাহলে কিন্তু আমাদের ডিফারেন্ট লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার এটা কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং খুব ভালো করে বুঝতেও হবে। ঠিক আছে, এরপরে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে এরপরে আমাদের যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের পরিচলন স্রোত ও ঝড়। পরিচলন এই শব্দগুলো একটু জানতে হবে। পরিচলন, স্রোত ও ঝড়। এটাতে কি হয় একটু জেনে নাও। সমুদ্র বায়ু, স্থলবায়ু, ঝড়, এই তিনটে জিনিস আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে সমুদ্র বায়ু। 2 নম্বর হচ্ছে স্থলবায়ু। আর 3 নম্বর হচ্ছে ঝড়। এই তিনটে সম্পর্কে আমরা একটু জেনে নেব। পরিচালন স্রোত ও ঝড়। তাহলে এই পরিচালন, তাহলে সব থেকে প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে সমুদ্র বায়ু। সমুদ্র বায়ু কি জিনিস? সূর্যরশ্মির তাপের প্রভাবে পৃথিবী পৃষ্ঠের স্থলভাগের উষ্ণতা সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা অপেক্ষা দ্রুত বৃদ্ধি পায়। স্থলভাগ উষ্ণ হয়ে ওঠে এবং এই স্থানের মাটি সংলগ্ন বাতাসও উষ্ণ হয় এবং হালকা হয়ে ওপরে উঠে যায়। এর ফলে স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়। তখন সমুদ্রপৃষ্ঠের অপেক্ষাকৃত শীতল ভারী, সমুদ্রপৃষ্ঠ সি লেভেল, এটা একটু ভালো করে বুঝতে হবে। আর এটা হচ্ছে ল্যান্ড। ঠিক আছে, তাহলে কি হয়? সূর্যরশ্মির প্রভাবে পৃথিবীপৃষ্ঠের স্থলভাগের উষ্ণতা সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা অপেক্ষা বৃদ্ধি পায়। তাহলে এর উষ্ণতা, টেম্পারেচার, আমাদের স্থলভাগের টেম্পারেচার এই সমুদ্রপৃষ্ঠের যে উষ্ণতা রয়েছে তার থেকে বেশি হয়। বেশি হলে কী হবে? এর যে বাতাস, এয়ার, গরম হয়ে যায়। গরম হলে কী হবে? এই বায়ুটা কিন্তু ওপর দিকে উঠে যাবে। গরম হলে এই বায়ুটা ওপর দিকে উঠে যাবে। তাহলে যখন এটা উপরে উঠে যাবে এখানে কিন্তু একটা নিম্নচাপ প্রেসার তৈরি হচ্ছে। নিম্নচাপ তৈরি হচ্ছে এই জায়গাতে। তাই নিম্নচাপে যখনই সৃষ্টি হবে তখন কী হবে? তখন সমুদ্রপৃষ্ঠের অপেক্ষাকৃত শীতল ভারী বাতাস, ভারী হেভি এয়ার এবং শীতল ঠান্ডা কোল্ড এয়ার এদিক থেকে বেয়ে আসবে। তখন সমুদ্রপৃষ্ঠের অপেক্ষাকৃত শীতল ভারী বাতাস উচ্চ
চাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলে বাহিত হয়, একে সমুদ্র বায়ু বলে। বোঝা গেছে? আরেকবার বলে নিই, আমাদের কি হয় দিনের বেলা আমাদের যে স্থল এবং আমাদের সি লেভেল, এই যে আমাদের স্থল বা ল্যান্ড, এটা হচ্ছে সমুদ্র। দিনের বেলায় সূর্যের তাপ, সূর্যের যে প্রভাব, সেটা দেখো আমাদের যে স্থল রয়েছে সেটা কিন্তু বেশি গরম হয়, কারণ এখানে জল রয়েছে, এটা কম গরম হবে। হয়েছে? তাহলে কী হবে, এই যে বায়ু রয়েছে এই বায়ু উত্তপ্ত হচ্ছে, যত উত্তপ্ত হবে এই বায়ুটা কিন্তু উপর দিকে উঠে যাবে। হালকা উত্তপ্ত হলে কী হয়, হালকা হয়ে যায়, হালকা হলে উপর দিকে উঠে যাবে এবং এখানে নিম্নচাপের সৃষ্টি হবে, লো প্রেশার। নিম্নচাপের সৃষ্টি হবে, লো প্রেশার ক্রিয়েট হবে, এখানে লো প্রেশার ক্রিয়েট হবে। তখন কি হয়, এই যে আমাদের শীতল বায়ু, কোল্ড এয়ার, যার প্রেশার হচ্ছে হাই প্রেশার, হাই প্রেশার। আর বায়ু কেমনভাবে প্রবাহিত হয়, হাই প্রেশার টু লো প্রেশার। এর মনে রাখবে, বায়ু কেমনভাবে প্রসারিত হয়, কেমনভাবে যায়, হাই প্রেশার টু লো প্রেশারের দিকে মুভ করে, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে প্রবাহিত হয়। যে ঠান্ডা বায়ু সেটা কিন্তু আমাদের স্থলের দিকে আসে, এটাকে বলা হয় সমুদ্র বায়ু। সমুদ্র বায়ু মনে রাখার উপায় হচ্ছে, সমুদ্র থেকে যে বায়ু আমাদের স্থলের দিকে আসে সেটা হচ্ছে সমুদ্র বায়ু। এটা সাধারণত দিনের বেলা হয়, ডে টাইম। এবার হচ্ছে স্থলবায়ু। এটাও কি, স্থলবায়ু হচ্ছে অপরপক্ষে রাত্রে, এটা আমাদের দিনের বেলা হয়, ডে টাইম। সমুদ্র বায়ু হয় আমাদের ডে টাইমে, দিনের বেলা। স্থলবায়ু অর্থাৎ রাত, নাইট, নাইটে কি হয়, নাইটে হয় স্থলবায়ু। অপরপক্ষে রাত্রে স্থলভাগ, এটা আমাদের ল্যান্ড বা যেটা আমরা স্থলভাগ বলি, এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ, সি লেভেল। রাত্রে কী হয়, নাইট, রাত্রে কী হয়, এটা হচ্ছে দিনের বেলা। রাত্রে কী হয়, অপরপক্ষে রাত্রে স্থলভাগ সমুদ্র পৃষ্ঠ থেকে দ্রুত ঠান্ডা হয়। এই যে ল্যান্ড, রাত্রেবেলা কী হয়, দ্রুত ঠান্ডা হয়, কোল্ড, এটা হট। ঠান্ডা হয়, স্থলভাগের বাতাসও দ্রুত ঠান্ডা হয় ও ঘনীভূত হয়ে উচ্চচাপ অঞ্চল গঠন করে, হাই প্রেশার। রাত্রেবেলা কেউ এখানে হাই প্রেশার হয়, কোথায়, স্থলভাগে আমাদের হাই প্রেশার ক্রিয়েট হয়, হাই প্রেশার। কেন হাই প্রেশার হচ্ছে, কারণ আমাদের এখানকার যে বায়ু সেটা কিন্তু ঠান্ডা হচ্ছে, কোল্ড। তখন সমুদ্রপৃষ্ঠের বায়ু উষ্ণ থাকায় তা হালকা হয়। এখানে কি সমুদ্রপৃষ্ঠে কী হয়, রাত্রিবেলায় এর যে বায়ু সেটা কিন্তু গরম হয়ে যায়, এর থেকে বেশি গরম হয়, গরম হলে এর উপর দিকে উঠে যায়। কোনো মলিকুলস, কোনো বায়ু যদি গরম হয়ে যায় সেটা কিন্তু হালকা হয়, হালকা হলে উপর দিকে উঠে যাবে, হালকা যখন উপরে উঠবে সেখানে এখানে লো প্রেশার ক্রিয়েট জোন হবে, লো প্রেশার, লো প্রেশার জোন, লো প্রেশার জোন ক্রিয়েট হবে অর্থাৎ তৈরি হবে। যখনই লো প্রেশার হবে তখন ঠান্ডা বায়ু আমাদের স্থলভাগ থেকে সমুদ্রের দিকে আসবে, সেটাকে আমরা স্থলবায়ু বলা হয়। সেটা কিন্তু আমাদের রাত্রিবেলা হয়। তো ডে টাইমে আমরা পাবো সমুদ্র বায়ু এবং রাত্রে আমরা পাবো স্থলবায়ু। কীভাবে, হাই প্রেশার টু লো প্রেশারের দিকে বায়ুটা কিন্তু বয়ে যায়। আমরা আগেও বলেছি, এয়ার অলওয়েজ ট্রাভেলস ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার, অলওয়েজ ট্রাভেলস ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় স্থলবায়ু। এর ফলে বায়ুর পরিচলন ঘটে, বায়ুর পরিচলন এভাবেই কিন্তু ঘটে থাকে। আর সবথেকে শেষে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ঝড়। এই ব্যাপারটা একটু জানতে হবে, তাহলে কিন্তু আমাদের আজকের একটা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঝড়, জলভাগের উষ্ণতা বৃদ্ধি পেলে তা বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে যায় এবং ওপরে ঠান্ডা পরিবেশে ক্রমশ ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। আমরা জানি এই যে জলভাগ, এটা গরম হয়, গরম হলে উপরে উঠে যায়, ঠিক আছে, এবং ওপরে ঠান্ডা পরিবেশে ক্রমশ আবার ঘনীভূত হয়, কনডেনসেশন। ঘনীভূত মানে হচ্ছে কনডেনসেশন, কনডেনসেশন অর্থাৎ বাষ্প থেকে জলে পরিণত হওয়াকে বলে কনডেনসেশন। মেঘ যত ঘনীভূত ও শীতল হয় তত মেঘ দ্বারা সূর্যরশ্মি বাধাপ্রাপ্ত হয়, ফলে মেঘের নিচের অংশে বায়ু শীতল ও ঘনীভূত হয়ে এক নিম্নচাপ ক্ষেত্রের সৃষ্টি করে। এখানেও কিন্তু লো প্রেশার জোন ক্রিয়েট হয়, লো প্রেশার জোন ক্রিয়েট হয়। এর ফলে
পার্শ্ববর্তী উষ্ণ অঞ্চল থেকে উষ্ণ বায়ু অতি দ্রুত বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়, এর ফলে সৃষ্টি হয় ঝড়। ঝড়টা কী হয়, কোনো একটা জায়গাতে আমাদের যদি লো প্রেশার ক্রিয়েট হয়, লো প্রেশার, এবং অন্য জায়গায় হাই প্রেশার, এর যে হাই প্রেশার, যেখানে আমাদের হাই প্রেশার রয়েছে, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে আমাদের এয়ার ধাবিত হয়। যদি এই হাই প্রেশার এবং লো প্রেশারের পার্থক্য অনেক বেশি হয়, তখনই কিন্তু ঝড়ের সৃষ্টি হয়। স্থলভাগের উষ্ণতা বৃদ্ধি পেলে তা বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে যায় এবং ওপরে ঠান্ডা পরিবেশে ক্রমশ ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে, কন্ডেনসেশন হয়। মেঘ যত ঘনীভূত শীতল হয়, তত মেঘ দ্বারা সূর্যরশ্মি বাধাপ্রাপ্ত হয়, ফলে মেঘের নিচের অংশে বায়ু শীতল ও ঘনীভূত হয়, ফলে নিম্নচাপের ক্ষেত্রে সৃষ্টি হয়। ঠিক আছে, তখন আমাদের নিম্নচাপ হয়ে যায়। এর ফলে পার্শ্ববর্তী উষ্ণ অঞ্চল থেকে উষ্ণ বায়ু অতি দ্রুত বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়, এর ফলে সৃষ্টি হয় ঝড়। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকে থাকবে। এবং এছাড়াও তোমাদের আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, যে জিনিসটা করতে হবে, যে এই যে দুটো আমাদের ছবি রয়েছে, এই ছবিটি বানাতে হবে। তোমরা যে কোনো বই থেকে বানাতে পারো। তা আমরা একটা ছবিটা দেখিয়ে দিচ্ছি। এই যে ছবিটা রয়েছে, যে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এটা কিন্তু খাতায় বানাতে হবে। ঠিক আছে, তাহলে সবথেকে প্রথমে আমাদের দেখো এখানে কী কী রয়েছে সেটা একটু দেখে নিই। এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। কিলোমিটার পর্যন্ত দেওয়া আছে। দেখো যে ট্রপোস্ফিয়ার রয়েছে 0 কিলোমিটার থেকে 12 কিলোমিটার, 12 থেকে 50 স্ট্র্যাটোস্ফিয়ার, 50 থেকে 80 মেসোস্ফিয়ার, 80 থেকে 500 থার্মোস্ফিয়ার, 500 থেকে 750 এক্সোস্ফিয়ার, 750 থেকে 10,000 কিলোমিটার রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, বোঝা গেছে। আর এই যে এগুলোকে বলা হয়, এই যে মাঝখানে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার যে মাঝে যেটা রয়েছে যে ট্রপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার এর মাঝে রয়েছে আমাদের স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের যে লেয়ার মাঝে যেটা রয়েছে সেটা হচ্ছে মেসোপজ। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, উষ্ণতা কেমন পার্থক্য হয় দেখো, উষ্ণতাটা খুব ভালো করে জানতে হবে। এখানে দেখো উষ্ণতা কেমনভাবে এইভাবে পার্থক্য হচ্ছে। কী হচ্ছে, প্রথমে দেখে উষ্ণতা আস্তে আস্তে কী হচ্ছে, এদিকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, মানে কমে 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 0 ডিগ্রি হচ্ছে, তারপর হচ্ছে 60 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি থেকে আবার কমে যাচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আরও কমে যাচ্ছে -93 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমাদের মেসোস্ফিয়ারে সবথেকে কম উষ্ণতা হয়, মেসোস্ফিয়ারে, আর সবথেকে বেশি হয় এক্সোস্ফিয়ার, এই যে 1250 ডিগ্রি সেন্টিগ্রেড। এক্সোস্ফিয়ারে কিন্তু আরও বেশি 1600 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। এটা কিন্তু আরও বেশি হবে, সেটা হবে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে সবথেকে এক্সোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির উষ্ণতা বৃদ্ধি পায় আমাদের 1200 থেকে 1600, তাহলে সবথেকে বেশি কিন্তু আমাদের 1600 কিলোমিটার, অর্থাৎ এক্সোস্ফিয়ারে সবথেকে বেশি উষ্ণতা আমরা দেখতে পাই। তাহলে এইটা কিন্তু আমরা ছবি বানিয়ে নেবে। বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের রয়েছে, কিন্তু ব্যাপারটা কিন্তু একই। ঠিক আছে, আর এখানে কি রয়েছে, এখানে সমুদ্রপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের চাপ ও সমুদ্রপৃষ্ঠের চাপের অনুপাত, এখানে চাপ দেওয়া আছে। সমুদ্রপৃষ্ঠ, বায়ুমণ্ডলের চাপ ও সমুদ্রপৃষ্ঠের চাপের অনুপাত এখানে কিন্তু দেওয়া রয়েছে, এগুলো কিন্তু করে নিতে হবে। তাহলে এখানে কি রয়েছে, যে আমাদের উচ্চতা যেমন যেমন বাড়ছে, বা আমাদের যে স্তর কত কিলোমিটার থেকে কত কিলোমিটার সেটা দেওয়া রয়েছে, আর রয়েছে আমাদের উষ্ণতা কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু দেওয়া রয়েছে। উষ্ণতা দেখো আমাদের গ্রাফটা এইভাবে হবে, প্রথমে কী হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড কমছে, তারপরে 0 ডিগ্রি হচ্ছে, তারপর 60 ডিগ্রি, তারপর আবার কমছে 0 ডিগ্রি, আবার কমে যাচ্ছে -93 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার উষ্ণতা বেড়ে 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 1250 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে, তারপর আবার, তাহলে এর ঊর্ধ্বসীমা উষ্ণতা প্রায় 1250, সবথেকে বেশি আমাদের মেসোস্ফিয়ার 1250, আর সবথেকে বেশি আমাদের রয়েছে এক্সোস্ফিয়ার, যেটা 1600 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে, 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।